ইউক্রেন থেকে সুদান এই মুহূর্তে বিশ্বে চলমান এই দুই অঞ্চলের সংঘর্ষ কেবল সেই অঞ্চলগুলিতেই নয়, সংকটে ফেলেছে পুরো বিশ্বকেই। বিশেষ করে সেই সব দেশে থাকা অন্য দেশের অভিবাসীদের, বাংলাদেশিরাও তার বাইরে নন। নিরাপদ অভিবাসনের সাথে সাথে অভিবাসীদের নিরাপত্তা, সংকটে তাদের ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের মতো প্রক্রিয়া কেবল বাংলাদেশের সরকারের একার পক্ষে কঠিন। আন্তর্জাতিক সংস্থাগুলো বরাবরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সুদান ইস্যু তাই আমাদের অভিবাসন সেক্টরকে কিভাবে প্রভাবিত করছে তা নিয়ে আলোচনার পাশাপাশি সার্বিক অভিবাসন প্রক্রিয়ায় সরকার এবং আন্তর্জাতিক মহলের সমন্বয় নিয়ে আজ আমরা আলোচনা করব স্টারলাইন নিবেদিত মুক্তবাকে। সাথে আছে আমি শোভন আরেফ। বৈশ্বিক সংকট এবং অভিবাসন ব্যবস্থাপনা, বিশেষ করে সুদান ইস্যুতে আজকে এই শিরোনাম নিয়ে আলোচনায় যারা আমাদের সাথে আছেন, চলুন পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মাসুদ বিন মোমেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। নাও আই ইন্ট্রোডিউস আওয়ার ডিস্টিংগুইশড গেস্ট ফ্রম IOM, Ms. Saralu Yamel Ariola. Welcome to our channel. তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক ডিরেক্টর। আমাদের সাথে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস গোয়েন লুইস আছেন। ওয়েলকাম টু আওয়ার টক শো। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন। ডক্টর সালেহীন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব এমন একটি ইস্যু নিয়ে, সাম্প্রতিক সময়ের যে বৈশ্বিক সমস্যাটি আমাদের পুরো অভিবাসন সেক্টরকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে, হয়তো পুরো বিশ্বকেই। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নেই। আমি শুরুতে জনাব মাসুদ বিন মোমেন আপনার কাছে যেতে চাই। একদম শুরুতে আসলে সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছ থেকে একটি ধারণা নেব, এবং বিশেষ করে সুদানে এখনও পর্যন্ত যারা আটকে আছেন বাংলাদেশিরা, তাদের ফিরে আনার বিষয়ে আমরা দেখছি অনেকেই ফিরে এসেছেন, তারপরও পরবর্তীতে কোনো পরিকল্পনা যদি থাকে। ধন্যবাদ আপনাকে, এবং এই অনুষ্ঠানে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আবারও ধন্যবাদ। আসলে আমাদের প্রথম দিকে ধারণা ছিল না যে সুদানে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন। তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আমাদের একটি ছোট্ট ওখানে একটি মিশন আছে। আমরা মাত্র বছর দেড়েক বা দুয়েক হয়েছে এটা আমরা খুলেছি। তাদেরও সক্ষমতার পুরোপুরি এখনও অর্জন করতে পারেনি। CDA লেভেলে একটা মিশন আছে। তো যাই হোক, এটা যখন সুদানে অবশ্য বেশ কিছুদিন ধরেই একটা আনরেস্ট চলছিল, পলিটিক্যাল আনরেস্ট, কিন্তু এই যে ফুল ফ্লেজের যে সংঘর্ষ শুরু হয়ে গেল দুইটা পক্ষের মধ্যে 15ই এপ্রিল থেকে, তখন আমাদের কাছে বিভিন্ন ধরনের আবেদন আসতে থাকলো, এবং আমাদের যেই দূতাবাস বা আমাদের যে CDA, তার বাসায়ও গুলি এসে বিদ্ধ হলো, এবং অনেক দেশই তাদের এম্বাসিগুলোকে ইভ্যাকুয়েট করা শুরু করলো। আমাদের কাছে সেরকম প্রস্তাবও ছিল যে আমাদের যারা আছেন তাদেরকে ইভ্যাকুয়েট করে ফেলবে কিনা, কিন্তু আমরা যেহেতু জানতাম যে ওখানে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি রয়েছেন, তো সুতরাং তাদের কথা বা তাদের দেখভালের যে বিষয়টা আছে সেটা সলভ না করে আমরা প্রথমেই যদি ইভ্যাকুয়েট করে নিতাম, তাহলে কিন্তু এই অপারেশন যেটা আমরা করছি বর্তমানে সেটা বাধাগ্রস্ত হতো বা সম্ভবই হতো না। তো সেই কারণে আমাদের এই ডিফিকাল্ট ডিসিশনটা নিতে হয়েছিল যে না, আমরা আমাদের মিশনটাকে যতক্ষণ পর্যন্ত রাখা যায়, ডেসপাইট এই অ্যাটাক যেগুলো হয়েছিল, এবং অন্যান্য সংকটও আছে, খাদ্যদ্রব্য বা অন্যান্য মুভমেন্টের প্রবলেমও ছিল। তো যাই হোক, তো তখন দূতাবাস থেকে প্রথমে যেটা করা হলো যে কারা কারা আসতে চায়, কারণ আমরা সকলেই জানি যে বিদেশে যারা প্রবাসীরা যায় বা ভাগ্যান্বেষণে যারা যায়, তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক ধরনের খরচপাতি করেই যায়। সুতরাং তাদেরকে সবাই যে ওখানে তারা শেষ পর্যন্ত থাকতে চায়, সুতরাং সেই বিষয়টা আমাদের জানাটা জরুরি ছিল। তো আমাদের যতটুকু আমরা হিসাব করতে পেরেছি, প্রায় 1500 জনের মতো বাংলাদেশি ওখানে আছে। তো আমরা যখন বললাম যে এদের মধ্যে কারা কারা যেতে চায় বাংলাদেশে ফিরে, যদি আমরা ব্যবস্থা করি, কারণ এখানে ডাউন দ্য লাইন অনেকগুলা লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্টস, বিভিন্ন রকমের আছে। তো তখন আমরা দেখলাম যে অ্যাবাউট 800 জনের মতো তারা ইচ্ছা প্রকাশ করলো বা তারা কনসেন্ট দিল যে না, আমরা ইভ্যাকুয়েট যদি হয় তাহলে তারা যেতে চায়। তো এটা একটা খুবই জটিল একটা প্রক্রিয়া ছিল, কারণ এই তাদের সাথে যোগাযোগ করাটাও তো খুব একটা সহজ, খুবই কঠিন ছিল। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সবাই হয়তো ফোন বা ইন্টারনেট এগুলো ঠিকমতো নাই এখন। তো যাই হোক, তো তখন যে ইয়েগুলো ছিল, ডিফিকাল্ট পার্টগুলো ছিল, একটা হচ্ছে কি যে সুদান এয়ারপোর্ট দিয়ে কোনো কিছু করা যাচ্ছিল না।
খার্তুম এয়ারপোর্ট। জি। তো সেই কারণে দ্য অনলি চ্যানেল অফ মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ সেটা হচ্ছে পোর্ট সুদান, উইচ ইজ মানে অনেক দূরে, 800-900 মাইল দূরে, এবং এই পথটাও খুবই চ্যালেঞ্জিং বা সিকিউরিটি হ্যাজার্ডও ছিল আর কি। তো যাই হোক, তো তারপরে আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছিলাম যে কারা আমাদেরকে পোর্ট সুদান পর্যন্ত যদি কেউ হেল্প করতে পারে, বা পোর্ট সুদান থেকে আমরা নিয়ারেস্ট যে জায়গাটা আছে যে জেদ্দা, একবার জেদ্দাতে চলে আসলে তখন আমরা রেগুলার একটা ব্যবস্থা করতে পারি। তো ইনিশিয়ালি আমরা এয়ারফোর্স বা আমাদের যে এএফডি তাদের সাথে কথাবার্তা বলছিলাম যে কীভাবে আপনার C-130 বা এগুলো দিয়ে নেওয়া যায় কিনা, বাট সেগুলোর ক্যাপাসিটি বেশ কম, সুতরাং হয়তো দেখে 8টা বা 10টা সর্টি পাঠাইতে হবে। তো সেটার বেশ সময় সাপেক্ষ ছিল। অ্যাট দ্য সেম টাইম বিমানের সাথেও কথা হচ্ছিল যে তারা বলেছে যে না, জেদ্দা পর্যন্ত যদি নিয়ে আসা যায় তখন তারা করবে। এছাড়া ফার্স্ট চ্যালেঞ্জ ছিল যে ওদেরকে জড়ো করা সুদানে, খার্তুমের একটা জায়গাতে, সেখান থেকে বাসে করে তাদেরকে, এবং সেই বাস পাওয়াও খুব ডিফিকাল্ট ছিল, সেদেরকে পোর্ট সুদানে নিয়ে আসা এবং সেইখানে যে যতদিন থাকবে বা তাদের নেক্সট যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা এনশিওর করা, এবং তারপরে তাদের যে কাগজপত্র, এই যুদ্ধের মধ্যে অনেকের কাগজপত্র নাই বা ছিল না, তো সুতরাং তাদের যে আপনার ট্রাভেল পারমিটস যেটা বলি টিপি, সেটা কিভাবে ইস্যু হবে। তারপর সৌদি আরবের থেকে পারমিশন নেওয়ার একটা বিষয় আছে, বিকজ তারা তো সৌদি আরবে জেদ্দাতে এসে থাকতে হবে 1 দিন 2 দিন 3 দিন, তো সেই পারমিশনগুলো জোগাড় করা। তো সুতরাং আমরা আমাদের যে রিয়াদের যে মিশন আছে, তারপরে জেদ্দাতে যে কনসুল, তারাও পুরোপুরি অ্যাক্টিভ ছিল এটার মধ্যে, এবং আমরা প্রথম থেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথেও আমরা যোগাযোগে ছিলাম। তো সুতরাং আমাদের 2 মন্ত্রণালয়, বিমান, আমাদের মিশনগুলো এবং এখানে যারা আছেন সবাইকে নিয়ে আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করা হচ্ছিল। এবং আমরা ইনফ্যাক্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা যে সফরে বের হলেন, সেদিনই ওনার কাছে বলা হচ্ছে যে ডিসিশনগুলোর জন্য, এবং উনি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলেন যে যা লাগে কোনো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, টাকা পয়সা বা অন্যান্য খরচপাতি, বাট উই শুড টেক আউট আমাদের যারা বাংলাদেশিরা আছেন তাদের নিরাপত্তা এবং তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন। মিনওয়াইল আমরা আইওএমের সাথে যোগাযোগ করেছিলাম। এর আগেও আইওএম কুয়েতের থেকে যখন হয়েছিল, ইরাকরা ইনভেশন করেছিল, তারপরে লিবিয়াতে তারাও সেখানে হাজার হাজার বাংলাদেশিদেরকে তারা রিপ্যাট্রিয়েশনে হেল্প করেছিল। তো এবারও তারা বলেছে যে তারা জেদ্দা থেকে যে ঢাকায় আসার যে খরচগুলো সেগুলো তারা বহন করবে। আপনার কাছে আবারও ফিরবো জনাব মাসুদুর রহমান, সংক্ষেপে শুধু বলবেন যে যারা আরো আছেন মানে তাদের ব্যাপারে কি ইতিমধ্যে আমরা জেনেছি আরো 100 জনের মতো তারা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে, ফিরে আসবার। তো আমরা একই প্রক্রিয়াতে করব। বাট ওই যে সৌদি আরবের পারমিশনটা পাওয়া, বা আমরা বিভিন্ন রকম চেষ্টা করেছিলাম, যে প্রথম যে ব্যাচটা জানেন যে 136 জনের মতো ওরা জাহাজে করে আসার কথা ছিল, পরে একটা ফ্লাইটে করে আনা হলো। তো যদি আমরা ওই জাহাজগুলো পেতাম তাহলে আরও ইজিয়ার হতো এক্সপেন্সিভও কম হতো। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের মিশন যেমন আছে এখনও খার্তুমে, একইভাবে আমরা জেদ্দা থেকেও লোক পাঠিয়েছি, অফিসার পাঠিয়েছি, পোর্ট সুদানে তারা অবস্থান করছে এবং এই ট্রানজিশনে তারা হেল্প করছে, কাগজপত্র, ডকুমেন্টস এবং তাদের যে অন্যান্য যে চাহিদা, থাকার ব্যাপার বা ইমিডিয়েট যে খাওয়া দাওয়া, কারণ এরা সবাই এক কাপড়ে বা কিছুই নাই তাদের কাছে, সুতরাং তাদের যথেষ্ট নিডস বা রিকোয়ারমেন্ট আছে। বাট যেহেতু নাম্বারটা কম, সেহেতু যেমন ওই যে কুয়েতে বা আপনার লিবিয়াতে যেমন হাজার হাজার ছিল, সেই তুলনায় কিছুটা সহজ হচ্ছে, কিছুটা বেটার আছে, বাট ওই যোগাযোগগুলো মোর ডিফিকাল্ট, এবং যেহেতু যুদ্ধ চলছে, তো সুতরাং ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টগুলো খুবই কষ্টসাধ্য, অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মাসুদুর রহমান। আবারও আসবো, আমি ডক্টর আহমেদ মুনিরুস সালেহিনের কাছে যাবার আগে, নাও আই ওয়ান্ট টু গো Ms. Sara Ariwala. Yes. Since 1992, as I know, IOM has been supporting the government of Bangladesh in the return and repatriation of Bangladeshis. Can you please tell us about the return from the Gulf to Sudan crisis? Yeah. The current situation, yes. Before that, I think we just want to highlight the long-standing history of the assistance at the IOM, or the International Organization for Migration, the UN Migration Agency, and how we've been assisting the government of Bangladesh. Yeah. Since the Gulf crisis in 1992, this was around 63,000 Bangladeshis were supported by IOM in bringing them home
In the Libya crisis in 2011, we brought home 36,000 Bangladeshis. In the Andaman Sea crisis in 2015, it's around 2,830. And now in 2023, it's more than 600 now that have come home with the assistance of IOM for the repatriation. Of course, IOM and Bangladesh have been long-time partners in this kind of work, so that we are ensuring that there is a dignified return and repatriation of Bangladesh, especially during times of crisis. Oh, fine. Thank you. I will come again to you. Now, I'd like to question Ms. Gwen Luis. How do you see the problem that is going on in Sudan at this moment, and what is the opinion about the migrants who have returned from there, especially the Bangladeshis? No, it's a huge concern what's happening in Sudan, and it's obviously the most high-profile humanitarian crisis that the world is facing today. And as Sarah has said, we've faced many over the years, so it's really a concern. It's also incredibly frightening when people are caught in a country like Sudan and are not sure how to get home. So the work that the government has done, the support from IOM is really critical in providing that lifeline so people can come back. But I think the work of the United Nations in Bangladesh has also been just to support the preparedness that goes on in order to be able to address these crises when they do happen. So it's really a long-term engagement and partnership, because we really need to build the capacity of institutions and strengthen legislation so Bangladeshis, when they're overseas, are protected. So people are traveling not just because of work, they're traveling because they're subject to climate crisis. There's also other issues that people face, like trafficking and other types of migration that are happening across the world. So making sure that those legislative frameworks are there, that the systems and the structures are there, and we're thinking about economic rights, we're thinking about making sure that people are protected and their human rights are protected, that the security systems and the work with the various security forces are in place, and really make sure that when people travel abroad, that we're taking care of them, and when they come back and when they're facing an emergency situation, that we can also protect them. Bangladesh did superb work during the COVID crisis. There were people across the world caught and not being able to come home to see their families in Bangladesh, and the embassies across the world reached out to those communities, supported them with food, access to healthcare, and really having that dialogue across the world with many countries is really critical, so we can keep on ensuring that people's rights are respected, and Sudan is just a case in point of this. Fine, thank you. Dr. Ahmed Munirul Salehin, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে পরিসংখ্যান সুদানে যারা আটকা পড়েছিলেন ফিরে আসার ক্ষেত্রে তাদের প্রায় অনেককেই বেশিরভাগই ফিরে আনা সম্ভব হয়েছে, এবং ডক্টর মাসুদ বিন মোমেন বলছিলেন যে এটার ভেতরে যে চ্যালেঞ্জ ছিল সেই বিষয়টি। এখন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, আমাদের টেলিভিশনে আমরা দেখেছি যারা ফিরেছেন তারা প্রায় নিঃস্ব অবস্থায় ফিরেছেন, হয়তো এক বস্ত্রে তারা সেই দেশটি ছেড়েছেন, কিন্তু তারা গিয়েছিলেন যেটি হয়ে থাকে অভিবাসন প্রত্যাশীদের অনেক স্বপ্ন নিয়ে। তাদের জন্য আসলে বিশেষ কোনো পরিকল্পনা তৈরি করা হয়েছে কিনা, বিশেষ করে আইওএমের সহায়তায় তাদেরকে যে ফিরে আনা, সেটিতে আসলে আপনারা কিভাবে এখানে সহযোগিতা পাচ্ছেন? জি, ধন্যবাদ। যেটা আমরা বলছিলাম যে আমরা সবসময় বলি যে মাইগ্রেশন হচ্ছে একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি বা সামষ্টিক দায়িত্ব। এই জিনিসটা আরও বেশি করে বোঝা যায় যখন বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হয়, আমাদের মাইগ্রেন্টরা যখন বিভিন্ন ধরনের ভালনারেবিলিটিতে পড়েন। এই যে যেমন এখানে হঠাৎ করে সুদানের যে ক্রাইসিস, এটি একেবারেই আনফোর্সিন, এটি আমরা কখনো ভাবিনি। এপ্রিলের মাঝামাঝিতে এটি শুরু হয়েছে, এবং এটি যখনই শুরু হয়েছে তখন বাংলাদেশ সরকারের পক্ষে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ যে তাৎক্ষণিকভাবে অ্যাট এনি কস্ট দে উইল হ্যাভ টু বি ব্রড ব্যাক হোম, এই যে নির্দেশ, এটি করার পরে আমরা আমাদের যে হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ, সমষ্টিকভাবে আমরা একসাথে কাজ করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে নেতৃত্ব দিয়েছে। আমাদের এই মন্ত্রণালয় সবসময়ই কাজ করে প্রবাসীদের কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য, এবং এই কাজগুলো আমরা করি আমাদের উন্নয়ন সহযোগীদের নিয়ে। আমি মুক্ত কণ্ঠে এটা বলতে চাই যে এক্ষেত্রে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বা আইওএম আমাদের সাথে সবসময়ই ছিল। তারা আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন। ইতিমধ্যেই আপনার পররাষ্ট্র সচিব মহোদয়ের কাছ থেকে শুনেছেন যে
আইওএমের এই যে এখানে আমরা যে 700 বা তার চেয়ে বেশি যে কর্মীদেরকে বাংলাদেশে নিয়ে আসছি, এই পরিক্রমাটি যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল বিভিন্ন কারণে। সাথে সাথে মানে এটা খুব সহজেই বোধগম্য যে এটার সাথে অনেক অর্থনৈতিক খরচ যুক্ত আছে। তার একটা অংশ বিশেষ করে জেদ্দা থেকে বাংলাদেশে কর্মীদেরকে নিয়ে আসা, এটির খরচ তারা বহন করছেন। এইখানে আমরা আমাদের যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আমরা অনেকগুলো খরচ বহন করার আশ্বাস দিয়েছি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে তাদেরকে প্রথমত এই ধারণাটি দেওয়া যে বাংলাদেশের সরকার তাদের সাথে আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সাথে আছে। এটি হচ্ছে প্রাথমিক এই অ্যাসুরেন্সটা দেওয়া। দ্বিতীয়ত যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা তাদেরকে কিভাবে আরও সহযোগিতা করব, আমাদের একটি রিইন্টিগ্রেশন প্রকল্প আছে, আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আছে, যেটির মূল দায়িত্ব হচ্ছে যে কর্মীদেরকে দেশে বিদেশে সহযোগিতা প্রদান করা। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহের একটা ফসল হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক। সেই ব্যাংক বিভিন্ন ধরনের বিনিয়োগ ঋণ দেয়। আমরা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকেই নিবন্ধিত করেছি, তাদের হাতে ইমিডিয়েটলি একটা হাত খরচ পৌঁছে দিয়েছি এবং আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তারা কি ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে চান। হতে পারে এটা কোনো বিনিয়োগ সহযোগিতা, আমরা তাদেরকে সফট লোন দিতে পারি যাতে তারা বাংলাদেশেই নিজেরা কিছু একটা করতে পারেন। আবার যদি তারা অন্য কোনো দেশে যেতে চান বা সুদান পরিস্থিতি ভালো হলে সেখানে যেতে চান, সেখানেও কিভাবে যাওয়া যায় সেই সুযোগগুলো আমরা করব। মুদ্রা কথা যে আমরা তাদেরকে যাবতীয় সহযোগিতা দেওয়া, তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, বাংলাদেশের একজন সক্ষম স্বাবলম্বী জনগোষ্ঠীর একজন হিসেবে দাঁড়াতে পারেন, এই সহযোগিতাটুকু দেব এবং তার জন্য আমরা একসাথে কাজ করব। এর পূর্বে যারা এরকম এসেছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও তো নিশ্চয়ই ওয়েজ আর্নার্স কল্যাণ জি, বোর্ড এর আগেও আমরা আপনি কিছুক্ষণ আগে যে প্রসঙ্গটা এসেছিল যে কুয়েত লিবিয়া যুদ্ধের সময় কুয়েত প্রত্যাগত কর্মীদেরকে আমরা সহযোগিতা দিয়েছি। আর আমাদের এই যে ইউএন রেসিডেন্ট কোভিড ক্রাইসিসের কথা বলছিলেন, যে কোভিডের সময় আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি। আমাদের সরকার তাদের জন্য 750 কোটি টাকার প্রজেক্ট করেছেন এবং সেই সহযোগিতা কিন্তু এখনও চলছে। আমরা বিশ্বব্যাংকের সহযোগিতায় 427 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। ওটারও মূল টার্গেট কিন্তু যে কোভিডের সময় যারা দেশে ফেরত এসেছেন তাদেরকে কিভাবে আমরা সোশ্যালি রিইন্টিগ্রেট করতে পারি। সো শুধু বিদেশে লোক পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আহরণ না, একই সাথে যারা ফেরত এসেছেন তাদেরকে সোশ্যালি, সাইকোলজিক্যালি, ইকোনমিক্যালি রিইন্টিগ্রেট করাও আমাদের দায়িত্ব এবং সেই কাজটুকু আমরা করে যাচ্ছি ইন কোলাবোরেশন উইথ ডিফারেন্ট গভর্নমেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার্স। সুতরাং মানে সুদান ইস্যুতে যারা ফিরে আসছেন তাদের নিয়েও নিশ্চয়ই পরবর্তীতে আরও বড় ধরনের আমরা এই আশাটুকু তাদের দিতেই পারি যে তাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ কাজ করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হলো, বিরতির পরে ফিরে এসে আমরা সুদান ইস্যু নিয়ে কথা বলছি। আমাদের অভিবাসনের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি একটি বিস্তীর্ণ বিষয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। আমরা বৈশ্বিক সংকটে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনা করছি সেখানে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম স্টারলাইন নিবেদিত মুক্তবাকে। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি, বৈশ্বিক সংকটে অভিবাসন ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। খুব স্বাভাবিকভাবে সুদান ইস্যু আমাদের সামনে চলে এসেছে। সুদান ইস্যু কিংবা ইউক্রেনের মতো ঘটনা যখন ঘটে তখন অভিবাসন সেক্টরের যে চ্যালেঞ্জগুলো আরও বেশিভাবে আমাদের সামনে চলে আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য বিশেষ কয়েকজন অতিথি আমাদের সাথে আছেন। আবারও পরিচিত হয়ে নিতে চাই আমাদের সাথে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মাসুদ্দিন মোমেন আছেন আমাদের সাথে। আছেন আইওএমের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ডিরেক্টর সারা লো ইয়ামেল আরিওলা এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস গোয়েন লুইস, এবং আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ মুনিরুল সালেহিন, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা আলোচনা করছিলাম সুদান ইস্যু নিয়ে, কিন্তু মাইগ্রেশন কিংবা অভিবাসন একটি অনেক বিস্তৃত বিষয়। সেই বিষয়ের ভেতরের বিষয়গুলো নিয়ে আমরা এই পর্বে একটু আলোচনা করতে চাই। মিস সারা আরিওলা, আই জাস্ট কাম টু ইউ ফার্স্ট নাও. Global Compact of Migration, GCM, is a global tool to govern and manage migration. Please tell us how GCM can help respond to the crisis and manage migration, especially in this situation and this time of
this timeline, please? Thank you for that question. The Global Compact for Safe, Orderly, and Regular Migration was adopted in December of 2018. In fact, Bangladesh is one of the countries that really pushed for this adoption. And it was adopted by over 150 countries. And it has a 360-degree approach into migration that gives responsibilities to countries of origin, transit, and destination. During this crisis like this, it's, I think, one of the most important objectives of the Global Compact. It has 23 objectives. It's international assistance and cooperation. During the Sudan crisis, you could see how states come together to assist, migrants in crisis. In this case, Saudi Arabia allowed migrants, even without visas, or some without passports, to enter its territory, to be able to be repatriated to their countries of destination. So did other countries like Chad and also Egypt. So we can see here how other countries who are like sharing a border with Sudan are able to help all the migrants who are in crisis to be able to return to their countries of origin. And of course, the Global Compact ensures that the dignity of the migrants are protected. And it is something that is like a common document that most countries use to be able to, it's like the benchmark on how you should be treating migrants. So we are very delighted that the GCM now is like a document that is very alive and it's used during these times of crisis. And we are very thankful to all states that recognize the value of the GCM, especially during wars like this. থ্যাংক ইউ জনাব মাসুদ বিন মোমেন, নিরাপদ অভিবাসনের কথা আমরা বলি, সেই সাথে অভিবাসীদের নিরাপত্তার একটি বিষয় সবসময় জড়িত থাকে। এই ধরনের বৈশ্বিক সংঘর্ষ কিংবা সংকট সেটিকে আরও সামনে নিয়ে আসে। সেখানে বিশেষ করে সুদান সহ যে ঘটনাগুলো ঘটে গেছে, সেখানে আসলে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিকে কতখানি সচেতনভাবে হ্যান্ডেল করেছে, সেই বিষয়টি একটু জানতে চাই। এবং অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো যদি বিবেচনা করেন, বিশেষ করে সুদান সহ সাম্প্রতিক ইস্যুগুলো। ধন্যবাদ। আসলে এই যে জিসিএম এর যে ধারণাটা, সেটা বাংলাদেশের সাথে আগের থেকেই সংশ্লিষ্টতা রয়েছিল এবং বাংলাদেশ, আপনি হয়তো জানেন যে 2016 সালে আমরা একটা প্রসেস আছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, জিএফএমডি, সেটা আমরা চেয়ার করি এবং তারপরে এই জিসিএম এর সাথে আমরাও negotiation, as was mentioned by the regional director, that we also spearheaded that process. তো সেইখানে মূলত যেটা দেখা হয়েছে যে আমাদের যে মাইগ্রেশনের যে ডিসকাশন বা ডিসকোর্স, তো সেখানে সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন, এটাই মূল প্রতিপাদ্য বিষয় ছিল। এবং সুতরাং প্রথম যে শব্দটা সেফ, তো সেফটি বা সিকিউরিটি মাইগ্রেন্টসদের, সেটা একটা প্রাথমিক একটা ধারণা। এবং সেখানে শুধু যে যুদ্ধাবস্থার জন্যই এটা প্রযোজ্য তা না, এমনি যে কোনো সময় মাইগ্রেন্টস এবং তাদের ফ্যামিলিজ, সেখানে তাদের বাচ্চা থাকতে পারে বা তাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে, তো তাদের সেফটির বিষয়টা সব সময় গুরুত্ব পেয়ে এসেছে এবং আমরাও এটার জন্য অনেক ফাইট করেছি বা নেগোশিয়েটও করেছি। বিশেষ করে সব দেশের যে লোকাল যে লজ আছে বা লোকাল যে রেগুলেশনস আছে বা কাস্টমস আছে, সেটা একরকম নয়। কোনো দেশে এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, আবার কোনো দেশে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো সুতরাং আমাদের কাজ হচ্ছে গিয়ে যে সকল দেশের সাথে একসাথে হয়ে প্রথমে যেই গ্লোবাল কম্প্যাক্টের যে ইয়েটা করা হয়েছিল মারাকেশে, তো সেইখানে উনি যেটা বললেন, এখানে আমার সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার, আমাদের সিনিয়র সচিব মহোদয় সেখানে ছিলেন। তো সুতরাং সেখানে প্রায় 150টির অধিক দেশ, কিন্তু সব দেশ কিন্তু সেখানে ছিল না এবং কিছু গুরুত্বপূর্ণ দেশ সেটা থেকে সরেও গিয়েছিল। তো যাই হোক, এটা এখন একটা শুধু ধারণা নয়, এটা পরবর্তী পর্যায়ে নিউ ইয়র্কে এটা একটা ইয়ে করা হয়েছিল যে এই মোডালিটি কি হবে, সেই মোডালিটিস রেজলিউশনটা যখন তৈরি করা হয়েছিল সেখানেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা রেখেছিল। এবং তারও পরে এই IMRF যেটাকে বলা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ফোরাম যেটা সৃষ্টি করা হয়েছিল, সেইটার যে মিটিং, সেখানেও বাংলাদেশ
চেয়ার করেছিল এবং এই প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যেই এই সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টাও ছিল। আমরা অলরেডি আই থিঙ্ক দ্য রেসিডেন্ট কোঅর্ডিনেটর মেনশনড অ্যাবাউট ট্রাফিকিং। সো এই ট্রাফিকিংটা কিন্তু একটা খুবই কি বলবো একটা একটা এটা বড় black সমস্যা। spot বা একটা বিরাট চ্যালেঞ্জ। তো সুতরাং ট্রাফিকিং যেমন সেখানে যেই সেন্ডিং দেশ থাকে সেখানে এটা সোর্স থাকে, তারপর ট্রানজিট কান্ট্রিজ থাকতে পারে, তারপর ডেস্টিনেশন কান্ট্রিজ থাকতে পারে। তো আমরা কিন্তু উইথ হেল্প অফ IOM এবং UN এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্স এবং বেসিক্যালি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একসাথে এটার এগেনস্টে যে অ্যাওয়ারনেস গড়ে তোলা সেগুলোর ব্যাপারেও আমরা কাজ করছি। এবং যখন ওই ট্রাফিক লোকদেরকে আমরা যখন উদ্ধার করে নিয়ে আসছি তখন তাদের পুনর্বাসন বা তাদেরকে আবার রিইন্টিগ্রেট করার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা লোকালি নিজেদের যে অর্থায়ন আছে সেটাতেও আমরা চেষ্টা করছি, প্লাস যে সমস্ত ক্ষেত্রে বিদেশি সংস্থা বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা হেল্প করতে চায় বা ওয়ার্ল্ড ব্যাংকেরও কিছু সহযোগিতা পাওয়া যায়। তো সুতরাং এইটা একটা অ্যাজ অলসো মেনশন বাই দ্য রিজিওনাল ডিরেক্টর যে 360 ডিগ্রি অ্যাপ্রোচ। এবং এই GCM এর ধারণাটাকে আমাদের দেশের যে লোকাল যে আইন আছে বা রেগুলেশনস আছে সেগুলোকে কিভাবে মেইন স্ট্রিম করা যায় এবং আমাদের যে 8-5 প্ল্যান আছে সেটার সাথে কিভাবে করা যায়। তো সেই সমস্ত সেখানে কি কোনো বিশেষ কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? চ্যালেঞ্জ তো অনেক আছে, বাট আমরা যেটা করেছি সেটা আমরা বলতে পারি যে একটা বাংলাদেশ মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে গত জুলাই মাসে। এটা আমাদের পার্ট অফ আওয়ার কমিটমেন্ট এবং এই টাস্ক ফোর্সের সদস্য আমরাও আছি। আই থিঙ্ক রেসিডেন্ট কোঅর্ডিনেটর ওয়াজ অলসো দেয়ার অ্যালং উইথ IOM। তো এই টাস্ক ফোর্সটার কাজ হবে যে এটা GCM এর যে বিভিন্ন প্রভিশন যেগুলো আমাদের জন্য বেশি প্রযোজ্য সেগুলো কিভাবে আমরা সফলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো আইডেন্টিফাই করা। সো দিস ইজ অ্যান অনগোয়িং টাস্ক। তো একটা তো আছে যে এই সেফ অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশনকে প্রমোট করা, দ্বিতীয় হচ্ছে গিয়ে তারা যখন ওখানে থাকবে তখন তাদের ওয়েলফেয়ারগুলো নিশ্চিত করা, সেই সমস্ত দেশের সাথে দরকার হলে বায়োল্যাটারাল এঙ্গেজমেন্টের মাধ্যমে কেউ বিপদে থাকলে তাকে উদ্ধার করে বা নিয়ে আসা বা তার ওয়েলফেয়ারটা নিশ্চিত করা, এবং ওই যে রিইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে। এবং এটার সব কিছুর পিছন দিকে আছে যে যাতে ট্রাফিকাররা বা যারা নাকি এক্সপ্লয়েট করতে চায়, যাদের অ্যাওয়ারনেসের অভাব আছে বা বিভিন্ন, সেইটাকেও কিভাবে স্টপ করা যায়। তো সুতরাং আমরা কখনোই এই যে ইললিগাল মাইগ্রেশন বলি বা ট্রাফিকিং বলি সেটাকে আমরা কোনোভাবেই দিতে চাই না, ছাড় না, দিতে চাই নিশ্চয়ই, না। কিন্তু মানে বাস্তব ক্ষেত্রে অবৈধ অভিবাসন তো একেবারে বন্ধ করা যায়নি এবং সেই সংখ্যাটিও নিশ্চিতভাবে বেশ অনেকই। সেই জায়গাগুলোতে আসলে শুধু কি সচেতনতা বৃদ্ধিতেই এই GSM সচেতনতা বৃদ্ধিটা একটা আপনার বিশেষ করে যে গ্রাসরুট লেভেলে, যেমন আমরা ইয়েতে গিয়েছিলাম, শরীয়তপুরে গিয়েছিলাম, কারণ আমরা জানি যে ইটালিতে প্রচুর থাকে শরীয়তপুর মাদারীপুর এলাকার লোকজন, এবং তাদের আত্মীয় স্বজনরা অনেকে প্রলোভিত হয় বা বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়। তো সুতরাং আমরা ওই সোর্সে গিয়েছিলাম এবং সেখানে যে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে, সেখানকার যারা মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, তারপরে মিডিয়ার পার্সোনালিটি, ঢাকা থেকেও আমরা মিডিয়ার বন্ধুদেরকে নিয়ে গেছিলাম, এবং অফকোর্স আমাদের IGP মহোদয় গিয়েছিলেন, তারপরে ইটালির অ্যাম্বাসেডর গিয়েছিলেন। সো এই সবাইকে মিলে সব স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু আমরা এই আলোচনাটা করেছিলাম এবং সেইখানে এটার বিপক্ষেই সবাই মত দিয়েছে। এবং সেটা বাট এটা একটা করলে তো হবে না, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং যে সমস্ত জায়গাতে ভালনারেবিলিটি বেশি আছে আমাদের মোটামুটি একটা ধারণা আছে, ম্যাপিং করা আছে, তো সেই অনুযায়ী আমরা আগাতে হবে। তবে অফকোর্স এটা ল এনফোর্সমেন্টেরও একটা ইস্যু আছে, বাট ল এনফোর্সমেন্টটা পরে আসে ন্যাচারালি, বা আপনার জুডিশিয়াল যে প্রসেস আছে সেটাকেও আপনার আরও স্ট্রেংথেন করতে হবে। বিকজ যারা ট্রাফিকার তারা যাতে মনে না করে যে এটাতে তারা পার পেয়ে যাবে, অর্থাৎ যারা ভিকটিম আছে সেই ভিকটিম সাপোর্ট বা ভিকটিম অ্যাওয়ারনেস যেমন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম ট্রাফিকার যারা আছে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে। বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস, বিকজ অনেক সময় দেখা যাচ্ছে যে পাড়ার বড় ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে বা তারাই এগুলা করে বা জড়িত আছে। তো অনেক সময় আমরা এরকমও দেখেছি যে ওই যারা ভিকটিম তারা বলতে চায় না যে কারা এটার জন্য রেসপন্সিবল। তো তখন আমরা যদি সলভ করতেও চাই এটা ইজি হয় না ফর দ্য ল এনফোর্সমেন্ট বাট আমাদের আইনগুলোকেও হয়তো আরেকটু শক্ত করতে হবে যাতে করে এগুলোর ফাঁক গলে আমরা কতগুলো স্পেশাল ট্রাইব্যুনাল করেছি ইতিমধ্যে, আগে ছিল না, যাতে এই ট্রাফিকারদের দ্রুত আমরা শাস্তি রাখতে পারি। এবং তবে অ্যাওয়ারনেসটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক সময় মানুষ ঠিকমতো জানে না, তারা এই যে প্রলোভনের শিকার হয়
বিভিন্ন জায়গায়, সেটাকে বন্ধ করা দরকার। জি, ডক্টর আহমেদ মনিরুল সালিন, আপনার কাছে একটু জানতে চাই, সেটি যে সুদানের মতো অন্যান্য যে সমস্ত বৈশ্বিক সংকট আমরা দেখি, তখন আসলে অভিবাসী অনেকেই তারা তো সমস্যা পড়ে, কিন্তু এই ধরনের সংকট বা সংঘর্ষ ছাড়াও অভিবাসীরা তাদের কাঙ্ক্ষিত একটি দেশে যে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা পড়তে দেখি, তাদের ফিরে আসতে দেখি, তাদের স্বপ্ন ভঙ্গ হতে দেখি। সেক্ষেত্রে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ছাড়া নিরাপত্তার জায়গাটাতে আসলে আপনার মন্ত্রণালয় কতখানি সহায়তা দিতে পারে? জি, আবারও ধন্যবাদ। আমার মনে হয় যে আমি আমাদের সম্মানিত পররাষ্ট্র সচিব যে কথাগুলোকে বলেছেন এটার সাথে একটু যোগ করা, কারণ অনেকগুলো প্রশ্নের জবাব কিন্তু ওনার উত্তরের মধ্যেই এসেছে। প্রথমত আমাদের কমিটমেন্টটা কি, সরকারের কমিটমেন্ট কি? আপনি জিসিএম এর কথা বলছেন, জিসিএম তো গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন, একটি নন বাইন্ডিং একটা ডকুমেন্ট, এটা মানে একটা স্টেটলেট, মানে রাষ্ট্র নিজে কিভাবে চায় তার জন্য একটা গাইডলাইন। আমি কতটুকু বাস্তবায়ন করলাম এটা আমার উপর নির্ভর করে, এবং আমাদের সচিব স্যার বলেছেন যে আমরা ইতিমধ্যে একটা সমন্বয় করে এটা এগুচ্ছি। এইখানে তিনটা কথা বলা হয়েছে, যে এখানকার তিনটা কমিটমেন্ট হচ্ছে যে সেফ, অর্ডারলি এবং রেগুলার মাইগ্রেশন। আপনি যদি আমাদের এসডিজির দিকে তাকান, যেটার আমরা একটা বড় বেনিফিশিয়ারি, বড় মানে পার্টনার, এসডিজিতে কিন্তু এখানে আরেকটি শব্দ যুক্ত আছে, সেটি হচ্ছে সেফ, অর্ডারলি, রেগুলার অ্যান্ড রেসপন্সিবল, দায়িত্বশীল। এই দায়িত্বশীলতার জায়গাটুকুকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি, আমরা দায়িত্বশীল হচ্ছি না। এখন দায়িত্বশীলতা মানে হচ্ছে শুধু সরকারের দায়িত্বশীলতা না, যিনি যাচ্ছেন, যিনি নিচ্ছেন তারও দায়িত্বশীলতা। এই জন্যই আমরা প্রথমত যদি সচেতন করতে পারি, নিরাপত্তাটা দুই জায়গায়, একটা হচ্ছে যে আমার দেশের তারা কতটুকু নিরাপদ, এবং ডেস্টিনেশন কান্ট্রি বা হোস্ট কান্ট্রিতে তারা কতটুকু নিরাপদ আছেন। এইটা করতে গেলে আমাদেরকে প্রথমত যারা যাচ্ছেন তাদেরকে সচেতন হতে হবে, তারা জেনে বুঝে বিদেশ যেতে হবে। আমাদের এই মন্ত্রণালয়ে আমরা একটা কথা বলি যে জেনে বুঝে বিদেশ যাই, অর্থ এবং সম্মান দুটোই পাই। ইট ক্যান এনশিওর বোথ ইয়োর গুড আর্নিং অ্যাজ ওয়েল এজ ইয়োর ডিগনিটি ইফ ইউ গো দেয়ার উইথ প্রপার ইনফরমেশান, ইনফর্মড ডিসিশন। এটি নিয়ে আমরা কাজ করছি। আমরা যেরকমটা শুনলেন যে এটা নিয়ে আরও বেশি কাজ করার দরকার। দ্বিতীয়ত হচ্ছে ইম্পর্টেন্ট ডেস্টিনেশন কান্ট্রিগুলোর সাথে আমাদের এমওইউ বা বায়োলেটারাল এগ্রিমেন্ট আছে, সেইখানে আমরা কার কী দায়িত্ব সেটার জন্য আমরা কাজ করছি, এবং অনেক ক্ষেত্রেই এমন কিছু জিনিস ঘটে যেগুলো ঠিক আমাদের হাতে থাকে না, আমরা সেক্ষেত্রে রিকোয়েস্ট করতে পারি। আর নিরাপত্তার তো অনেক ধরন, একটা ধরেন একজন গিলেন, উনি যে পরিমাণ যে প্রমিসড জব ওনার দেওয়ার কথা ছিল সেটা উনি পান নাই, যে বেতন দেওয়ার কথা ছিল সেটা পান নাই, এক ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সেখান থেকে আমরা ওই লোকাল এটার সাপোর্টটা কতটুকু পাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের যে মিশনগুলো আছে সেখানে অধিকাংশ জায়গায় আমাদের ইম্পর্টেন্ট ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে আমাদের ওয়েলফেয়ার উইং আছে, যেগুলো স্থানীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনারের নেতৃত্বে কাজ করে, তারা কাজ করে তাদের লিগ্যাল সাপোর্ট দেয়। একই সাথে আমাদের ওদের সমর্থনটা দরকার, সেটি আমরা কখনো পাই কখনো পাই না। এইগুলোকে আরও বেশি আমরা কিভাবে চলমান করতে পারি, ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছে একজন শ্রমিকের স্বার্থ রক্ষা, তার মানবাধিকার রক্ষার জন্য, সেগুলো আমি যেরকম মানি আমার ডেস্টিনেশন কান্ট্রিকে যেতে মানি, এই বিষয়ে আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অর ইউএন অর্গানাইজেশনস ক্যান কাম ফরওয়ার্ড টু মানে help us implement it in different destination countries where labor rights are not being observed and human rights are not being properly complied with. এই জিনিসগুলোতে আমরা কাজ করছি, এবং আমরা মনে করি যে যখনই এই ধরনের ক্রাইসিস হয় যখন আমরা এই আমাদের যে সম্মিলিত প্রচেষ্টায় দিন শেষে একজন কর্মীর নিরাপত্তা হচ্ছে দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। ওটা যদি না হয় তাহলে তার পরিবার, তার চাকরি, তার কোনো কিছুই ওই অর্থ বহন করে না। এই জন্যই এটা আমাদের প্রাইম কনসার্ন, এবং আমরা এটাকে নাম্বার 1 এজেন্ডা ধরি আগাই। আমাদের যে ইলিগেল মাইগ্রেশন, একজন লোক ভুল তথ্যের ভিত্তিতে মিথ্যার শিকার হয়ে মিথ্যার স্বপ্নের প্রলোভনে বিদেশ যান, এটি আমরা কখনোই চাই না। এই জন্যই খুব ইনফর্ম ডিসিশন নিয়ে বিদেশ যাওয়া, এবং সেখানে আমরা আমাদের পক্ষ থেকে যারা কাজ করেন, আমাদের এখানে 2300 রিক্রুটিং এজেন্সি যুক্ত আছেন, তাদের বিষয়েও আমাদের অবস্থান খুব সুস্পষ্ট যে যে যখনই কোনো ভায়োলেশন অফ আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা সেখানে খুব শক্ত হাতে তাদেরকে দমন করার চেষ্টা করছি। একই সাথে যে আমাদের মানব পাচার আইনে আমাদের প্রসিকিউশন কীভাবে বাড়বে সেটার জন্য চেষ্টা করছি, এবং আমরাও মনে করি যে এটা যত বাড়বে, এই বিচার যত বেশি দৃশ্যমান হবে, এই
নিরাপত্তার যে বিভিন্ন ঝুঁকিগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমবে। Ms. Gwen Lewis, Dr. Sarin already raised the term of SDG. So SDG is focus inclusive development. However, migrants face many challenges due to irregular migration, trafficking, and global crisis. How can you better support the government of Bangladesh in achieving SDGs goal from your side? Thank you. No, I mean, migration is a very important development. It's a way of achieving development. So we have migrants leaving Bangladesh, and they provide remittances home, and it's a big source of income for many countries. And so it's very important that the people who are leaving the country to work are protected, and that they're given the rights that both senior secretaries have spoken about, the rights to be protected from trafficking, the right to be protected from forced labor, but also that the economic remittances that are coming in are used wisely, that they're invested, that they contribute to strengthening education so that workers are better equipped when they do go abroad and get better jobs. So it's a very complex issue. And with global crisis, whether it's in Sudan, but also the climate crisis, there's increasing challenges. So the frameworks and the discussions with countries bilaterally, but also in terms of development, need to be sustained and ongoing. So until we really look at migration holistically, the SDGs won't be achieved. We need to address inequalities to make sure that people have rights. And part of addressing inequalities is making sure that migrants are protected and have human rights, they're respected and they're not trafficked. Part of achieving the SDGs is strengthening economic development, which means that the remittances that are coming back to Bangladesh are well used and integrated into the economy soundly, and that people are treated well and protected. We also need to look at issues around governance and the broad issues around trafficking and protection. So every aspect of the SDGs need to take into account migration, and they are really a pathway to help us achieve the goals in 2030. So the whole of government approach that Dr. Samuel has already talked about is really integral to the approach that we have and the support that we're providing to the government of Bangladesh through the UN cooperation framework that we've signed jointly, and it addresses all of these issues. থ্যাংক ইউ জনাব মাসুদুল মোমেন, আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। অনেকগুলো বাস্তব ইস্যু আমাদের সামনে এসেছে, বিশেষ করে অবৈধ অভিবাসন। আরেকটি বিষয় অনেকটা সমালোচনার মতো শোনা যায় যে আমাদের যে সমস্ত অভিবাসী শ্রমিকরা বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের বড় শ্রম বাজারগুলোতে থাকেন, তারা অনেক সময় সেখানকার মিশন কিংবা দূতাবাস থেকে যে ধরনের সহায়তা পাওয়ার কথা সেটি নিয়ে তাদের এক ধরনের প্রশ্ন রয়েছে। আবার সমন্বয়ের বিষয় নিয়েও অনেক সময় অনেক সমালোচনা শোনা যায়। কিন্তু বিশেষ করে আমরা দেখেছি সুদানের মতো ইস্যুতে এই সমন্বয়টি আসলে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক পর্যায়ে এই সমন্বয়টি নিশ্চিত করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন, এই জায়গাটিকে আরও টেকসই করা যায় কী করে? একটা তো আছে আপনার পলিসি লেভেলের সমন্বয়, তো সেটা আমরা করাটা সহজ আছে, বিকজ এটা আমরা সবসময় কাজ করছি এবং এটার একটা ব্যাকগ্রাউন্ডও আছে। এটা একটা চলমান প্রক্রিয়া বা ওয়ার্ক ইন প্রোগ্রেস, অ্যান্ড উই আর কনস্ট্যান্টলি ইন ডিসকাশন উইথ IOM অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। বাংলাদেশেও অভিবাসীদের নিয়ে কাজ করে এরকম যে সমস্ত সংস্থা বা ইয়েরা আছেন, তাদের সাথেও আমরা কথা বলতে পারি। আরেকটা হচ্ছে যে এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করা। তো আমরা দেখা যায় যে যখন এমার্জেন্সি হয় তখন কিন্তু উই অলসো রাইজ টু দ্য ওকেশন, এবং তখন আমাদের কিন্তু সমন্বয় যতই ডিফিকাল্ট হোক, আমাদের যেহেতু সিনসিয়ারিটির কোনো অভাব নাই এবং যেহেতু সর্বোচ্চ লেভেলে অর্থাৎ প্রাইম মিনিস্টারের থেকেও সবসময় একটা দেওয়া আছে, ডিরেক্টিভ দেওয়া আছে, সুতরাং এভরিথিং ফল ইন টু প্লেসেস। যেটা সমস্যা আপনি উল্লেখ করেছেন যে স্বাভাবিক সময়ে অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা যখন মিশনগুলোতে যায়, ফার্স্ট অফ অল আমাদের সব দেশে তো মিশন নাই, যেমন সুদানে কিন্তু মিশন ছিল না, এটা 1.5 বছর আগে খোলা হয়েছে। যদি মিশন না থাকতো তাহলে কিন্তু ইট উড হ্যাভ বিন ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যেত আর কি। তো যাই হোক, যেখানে মিশন আছে সেখানে আমাদের যে রিসোর্সেস, এবং সেটা হিউম্যান রিসোর্সেস হতে পারে, ফিনান্সিয়াল রিসোর্সেস হতে পারে, সেটারও একটা সীমাবদ্ধতা আছে। একটা এক্সাম্পল দিই যে সৌদি আরব এলোন 2.4 মিলিয়ন পিপল বাংলাদেশে অরিজিন, অর্থাৎ 24 লক্ষ
বাংলাদেশি আরো বেশি হয়তো আছেন। থাকতে পারে। তো সেখানে আমাদের মিশন আছে কোথায়? রিয়াদে মিশন আছে, সেখানে হয়তো 10-12 জন 13 জন হয়তো অফিসার আছে, আর জেদ্দাতে একটা মিশন আছে, সেখানে হয়তো 5 জন 6 জন আছে। তো এখন যদি এই 2.4 মিলিয়নের যদি 1% যদি কোনো বিপদগ্রস্ত হয় বা কোনো রকমের সিরিয়াস সমস্যায় পড়ে, তাহলে তাদেরকে অ্যাটেন্ড করার কিন্তু আমাদের সেইটুকু এখনও সক্ষমতা গড়ে ওঠে নাই। সুতরাং আমাদের অনেক সময় প্রায়োরিটাইজ করতে হয়, বা আমাদেরকে অনেক সময় হয়তো সবগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না ইন দ্য রাইট টাইম। হয়তো মোর প্রেসিংগুলো আমরা করি, যে কোনো মহিলা প্রবাসী হয়তো একটা বিপদ হয়ে গেছে, তখন তাকে উদ্ধার করে একটা যে আমাদের যে রেস্কিউ সেন্টার আছে বা সেফ হাউসেস আছে, সেগুলোতে আমরা নিয়ে আসি। তো এইগুলো তো করতেই হবে। বাট স্বাভাবিক যে সমস্ত সমস্যাগুলো আছে, যে তাদের কনসুলার বিভিন্ন রকম হেল্প লাগে, পাসপোর্ট হয়ে গেছে, তারপরে নতুন পাসপোর্ট নেওয়া, তারপরে তাদের ভিসার যদি কোনো সমস্যা হয়, তারপরে তাদের যারা রিক্রুটার আছে তাদের থেকে যদি কোনো রকমের অ্যানোমেলিস থাকে বা কোনো রকমের থাকে, সেইগুলোকে সর্ট আউট করা। সো দেয়ার কুড বি মানে 10-15-20টা আমরা সমস্যা এখনই বলে ফেলতে পারি। তো এইগুলা ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করা আসলে খুবই ডিফিকাল্ট। বাট তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আই থিঙ্ক আমাদের অফিসার যারা যে কজনই আছেন, তারা 24/7 দে আর অ্যাটেন্ডিং, এবং অনেক জায়গায় হেল্পলাইনও খোলা আছে, যে কোনো বিপদগ্রস্ত মহিলা হোক পুরুষ হোক, তারাও করে। তো এখানে আমি একটি কথা বলতে চাই, যে আবার রিজিওনাল ডাইরেক্টর, উনি শি ইজ ফ্রম দ্য ফিলিপিন্স, এবং she has huge experience in handling the issues of especially women migrants, এবং উনি she has been awarded special recognition from her government for her contributions. So technical help বা capacity building help উনি কিন্তু খুব সুন্দর দিতে পারবে। So I would request her because of her immense experience, if you can also beef up our system with your experiences and wisdom, that would be really helpful. আমি শেষ করার আগে জাস্ট একটা ইস্যু বলবো, যেটা এখন একটা ইমার্জিং একটা এরিয়া, অ্যান্ড উই আর অলসো ওয়ার্কিং উইথ IOM। সেটা হচ্ছে যে লাস্ট যে শারম আল শেখে যে কপ হয়ে গেল, সেখানে আমরা যে IOM-কে সাথে নিয়ে যে ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড যে সমস্ত ফোর্স ডিসপ্লেসমেন্ট, বা আমরাকে ক্লাইমেট রিফিউজিস বলতেছে অনেকে, ক্লাইমেট ইনডিউস যে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে, এইটাকে আরো বেশি করে অ্যাওয়ারনেস তৈরি করা, কিভাবে সেইটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, বিকজ সেটা কিন্তু আমরা ইগনোর করার নাই। একটা তো হলো যে অন্য দেশে, বাট নিজেদের দেশেও কিন্তু আমরা এই মাইগ্রেন্টস নিয়ে কাজ করতে হবে আগামীতে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ বিন মোমেন। সারা আরিওলা, please. You have local and global tools like migration governance framework, migration crisis operational framework. How can these tools support the government of Bangladesh in managing migration better? Actually, the migration governance framework and the migration crisis operational framework are two frameworks that are twin frameworks for migration management to ensure safe, orderly, and regular migration. When you talk about the migration governance framework, it looks at all the phases of migration, from recruitment to on-site to return and reintegration, and also looks at issues like remittances, skills development, issues like brain drain, and of course, it also looks at how to be able to look at the families that are being left behind. It's like the whole phase of migration governance. And then when there's a crisis, the other framework, the operational framework, takes off. The crisis can be wars, it can be disasters, and most recently, I think it's like the COVID pandemic, when there was a mass return of a lot of migrants to Bangladesh. One good thing about these two frameworks, it sets out like guidelines, and it's a guidance. There are guidance documents to be able to ensure that migrants are treated with dignity and that they have a dignified return. And of course, we are closely working with the Bangladesh government that has made already a lot of inroads, because of course Bangladesh is a Global Compact for Migration champion country, and only one of the 6 here in the Asia Pacific region, and is a predominantly country of origin. And lately, because of like the Sudan crisis, it has also shown its leadership in taking care of its migrants.
Thank you very much, Ms. Sara Riwala. Now, Ms. Gwen Lewis, the Sustainable Development Cooperation Framework through United Nations, how are you supporting the government of Bangladesh, the better migration management, which already says Ms. Sara? Yeah, I mean, I think a lot of it's been touched on, and there's many different areas. Maybe first to mention, it's the capacity development, so it's the support to the institutions. Now that the Global Compact for Migration has been signed, and what areas of work need to be strengthened, where are the policy changes that are needed. It's bringing policy advice and advocacy from other countries, and really understanding what works best. The learning from the Philippines, for example, or other countries in the region. How do we strengthen that policy framework? And there's an interparliamentary forum where a lot of these issues are discussed, and then that's brought back to the government in terms of developing different legislation or new ideas. There's a whole crisis management component where we work with the Ministry of Disaster Management in terms of preparing for crises, whether it's the cyclone that's heading now towards Cox's Bazar and Teknaf and the south of Myanmar, and what do we need to do to strengthen those early warning systems to make sure that no lives are lost and there's the minimum damage, and that we help people recover as quickly as possible so that they can go back to their lives and their livelihoods are impacted as little as possible. And then there's a whole area of how we make linkages in terms of partnership and cooperation across governments globally, also across the region, but also how we listen to voices of civil society, of local communities, of private sector, in making sure that those voices are also heard across. It's a holistic It's really a holistic approach, and unless all aspects are really addressed, people are going to fall through the cracks, and that's what we really want to avoid. Not one person should be left behind in Sudan, and that's really the approach that we're working on. And because of climate change, because of these increased pressures of emergencies and crisis, the work is continuous, and we really need this whole of government approach, as we've said already. থ্যাংক ইউ ভেরি মাচ মিস গোয়েন লুইস। আলোচনার একদম শেষ দিকে ডক্টর সালেহীন, আপনার কাছে সংক্ষেপেই জানতে চাইব, যেমন সুদানের এই সমস্যাটি হঠাৎ করে এসেছে, কিংবা ধরুন ঘূর্ণিঝড়, যেটি আসলে জলবায়ুজনিত অভ্যন্তরীণ যে অভিবাসন সেগুলোকে উস্কে দেয়, এই ধরনের বৈশ্বিক সাংঘর্ষিক অবস্থা কিংবা অভ্যন্তরীণ সমস্যার জন্য আমরা আসলে কতখানি প্রস্তুত, আগে থেকে এক ধরনের প্রস্তুতি রয়েছে কিনা আমাদের? প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা তো হঠাৎ করেই ঘটে, এবং যে কোনো ভালো ব্যবস্থাপনায় এই ধরনের একটা প্রস্তুতি থাকে এবং আমি মনে করি যে বাংলাদেশের যে আমরা যেভাবে মাইগ্রেশন ব্যবস্থাপনাকে ভিজুয়ালাইজ করি বা দেখি, সেখানে এই প্রস্তুতিটা আছে। আমাদের মন্ত্রণালয়, যদি আমরা প্রথমে বলি যে মন্ত্রণালয়ের নামটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যে কোনোভাবেই হোক কল্যাণ শব্দটি আগে এসছে, এটি দুর্ঘটনা নয়, এটি জাস্ট হঠাৎ করে ঘটেনি, এটি খুব সচেতনভাবেই এই কল্যাণের উপর যে এমফাসিস দেওয়াটা, এটাকে প্রায়োরিটি দেওয়াটা, সেটা এসছে। এবং এই কল্যাণের জন্য আমাদের দুইটা আর্ম আছে, দুইটা বাহু আছে। একটা হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আরেকটি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে 2018 যে আইন আছে, সেই আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি এই ধরনের যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এই বোর্ড রেসপন্ড করবে, সহযোগিতা প্রদান করবে। এই বোর্ডের যে তহবিল আছে সেখান থেকে সহযোগিতা করা হবে, যেটি আমরা কোভিডের সময় করেছি, যেটি আমরা এই যে সুদান ক্রাইসিসের সময় করেছি। তার মানে এই প্রস্তুতিটুকু সরকারের কাছে আছে। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটি করছে। জিনিসটা হচ্ছে যে ব্যবস্থাপনা, আপনার অর্থ আছে, এটার ব্যবস্থাপনাটা কতটুকু আপনি সফলভাবে করতে পারছেন। আমরা মনে করি যে বাংলাদেশ এই ক্ষেত্রে, যেটি আমাদের জাস্ট আই উড লাইক টু রেফার টু হোয়াট মিস Louis was telling us that the whole of government approach as well as whole of society approach, সেইটা নিয়ে আমরা এটাকে কার্যকর করা, যখনই ক্রাইসিস বা যে কোনো ধরনের সমস্যা হয়। ইনফ্যাক্ট আমি আরেকটু বড় করে বলতে চাই যে মাইগ্রেশন হ্যাজ বিকাম মোর চ্যালেঞ্জিং দেন এভার বিফোর। বিশেষ করে আমি যদি ইকোনমিক মাইগ্রেশন বা ওয়ার্ক মাইগ্রেশনের কথা বলি, বিকজ অফ ডিউ টু এ লট অফ ডিফারেন্ট ফ্যাক্টরস। বিভিন্ন দেশের ডেস্টিনেশন কান্ট্রি ন্যাশনালিজম, পপুলিজম, তাদের নিজস্ব ব্যবস্থাপনা, সৌদি আরবের ক্ষেত্রে সৌদিজেশন, কাতারের ক্ষেত্রে কাতারাইজেশন, যে তারা নিজেদের লোকজনকে বেশি বেশি নিয়োগ করে, ইত্যাদি বিভিন্ন কারণেই মাইগ্রেশন আগের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা কিভাবে একসাথে করতে পারি, সেটার জন্য আপনার
মূল উত্তর হচ্ছে, প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ সরকারের প্রস্তুতি আছে এবং সেটি আমরা সবসময় করছি। প্রথমত মেন্টাল প্রিপারেশন, লোকজনকে যারা যাচ্ছে তাদেরকে এটা জানিয়ে দেওয়া। আমি এই সুযোগে আর একটু জানাতে চাই আমাদের সম্মানিত দর্শকদের আপনাদের মাধ্যমে যে বাংলাদেশ থেকে এখন যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য সরকার একটি বাধ্যতামূলক জীবন বীমার ব্যবস্থা করেছে, যেটি আমাদের এই পার্শ্ববর্তী অনেক দেশই, কোনো দেশই কিন্তু এটা নাই। এবং এটি হচ্ছে যে in the case of any difficulty that might befall them, যে তখন তারা কি করবে। এখানে মাত্র 1,000 টাকা বা $10 বিনিময়ে just a premium of insurance which is as low as $10 in the event of death সে 10 লক্ষ টাকা পেতে পারে। That is the 10 in terms of dollar money it is 10 লাখ টাকা in case of তার পরিবারকে এক ধরনের নিশ্চয়তা দিতে পারে। দিয়ে রাখছে। তার মানে এই প্রস্তুতিগুলো আমাদের আছে। এইগুলো হচ্ছে তাদেরকে আশ্বস্ত করা যে বিপদ হলে আমরা পাশে আছি, প্লাস তার নিজের প্রস্তুতি, নিজে যেন ফাইন্যান্সিয়াল লিটারেসিতে যেটুকু থাকবেন, যেটুকু আয় করবেন সেটি যেন ওয়েল ইনভেস্টেড হয়, এই জিনিসগুলো আমরা বলছি। তো এবং মাইগ্রেশনকে সত্যিকার অর্থেই গেইনফুল, বেনিফিশিয়াল করার জন্য আমাদের এই সাম্প্রতিক এই সমন্বিত চেষ্টাগুলো থাকতে হবে, যেখানে রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে যারা যাবেন তাদেরও। মানে সকলকে একসাথে একসাথে একই সূত্রে আসলে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সালেহীন আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সো থ্যাঙ্কস মিস গোয়েন লুইস অ্যান্ড সারা আরিওলা, এবং ধন্যবাদ জানাব মাসুদ বিন মোমেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। এখন আমাদের সাথে যারা ছিলেন, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী দিন অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।